পাঠাচ্ছি সাহাতালি পর্বতে লোকের বাসের ঘর দেখতে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? তাহলে কি সেই বাসের ঘরটি কোনো রকম কোনো ত্রুটি? আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না সোনাটা কেন মায়ের সোনাটা এসে গেছে। হ্যাঁ মায়ের, সেই বাসের ঘরটি কেমন হয়েছে? মায়ের বাসে অতি সুন্দর হয়েছে মায়ের। আমি তো দেখছি ঘটক দেবার মহাশয়কে কাটিয়ে দিতে সুপাত্রীর সন্ধানে, কিন্তু মায়ের কিন্তু কি বাসের ইশান করে পেয়েছি আমি পঞ্চকুল লৌহের তলায়। সোনাটা বিশ্বকর্মা কাজ করে কিছু লৌহের কুচি বেশি হয়ে গেছে, হয়তো বাসের মাঝে তারা ফেলে গেছে। আমার কি না, তার মানে তুমি কি বলতে চাইছো? এই পঞ্চকুল লৌহের তলায় যে কন্যা রন্ধে না রন্ধন করতে পারবে সেই হবে আমার পুত্রবধূ। সবাই বলে নারী হলে তুমি বুদ্ধিমতী, বুদ্ধিমতী নারী হয়ে আমার একটি কথা বললে তার কোনো যুক্তি নেই। সবাইকে পঞ্চকুড়ি লোকের করে মানব কোনোদিন অনিমেষে রন্ধন করতে পারে না। তুমি কেমন করে সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে পঞ্চকুড়ি লেখের করে রন্ধন না রন্ধন করতে পারে। সরকার তুমি ঠিকই বলেছো। যাওয়ার সময় দিয়ে যাবো এই পঞ্চকুড়ি লোকের করে আমি ঘটক দিতে পারবো মহাশয়কে, এই কথা কি বলবো কেমন? এই নিন বাসের চাবি। বেশ তবে তুমি এখন এসো। আরে এই নিন পঞ্চকুড়ি লেখের তলায়। তবে নাচছি মারে। হ্যাঁ এসো নাচছি। এই তো এখানে ঘটক দিতে পারবো মহাশয়কে আনন্দ কর। তাই তো সরকার ঠিকই কথা বলেছে, যে কন্যায় অন্যের রন্ধন করতে পারো পঞ্চকুড়ি লোকের করে সেই জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। আমি আপনাকে কেন দেখেছি জানি একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীকে দেবো বিবাহ। হ্যাঁ এটা ভালো কথা, ভালো কথা। সুপাত্রীর সন্ধান দিতে হবে। আরো ভালো কথা, ভালো কথা, সুপাত্রীর সন্ধান দিতে। হ্যাঁ বলছিলাম আমি ঘটক মহাশয়, আপনি কতদিন ঘটকালি করছেন? এই তো 17 থেকে 18 বছর পড়লো। তাহলে অনেক পাত্রীর নাম বোধ হয় আপনার জানা আছে? তা জানা আছে। আরে যাচ্ছে মাঝে একটি পাত্রীর নাম আপনাকে বলুন। পাত্রীর নাম শুনতে চান মহারাজ? হ্যাঁ যেমন পাত্রীর নাম হলো পদ্মাবতী। গীতবার মশাই ভুল করে বলছিলাম কি মহারাজ পাত্রের নাম সব ভুলে গেছি। বেশ আপনার যখন এই মুহূর্তে করে পাত্রের নাম মনে পড়ছে না, আজ এই মুহূর্তে একটি কন্যার অনুসরণে বেরিয়ে পড়ে সুপাত্রীর সন্ধানে বেরিয়ে পড়ি। আসি মহারাজ। এই ঘটক দিতে পারবো স্যার, যাওয়ার সময় নিয়ে যাই পঞ্চকুড়ি লোহের কড়াই। পঞ্চকুড়ি লোহের কড়াই কি হয় মহারাজ? এই পঞ্চকুড়ি লোহের কড়াই যে কন্যা অন্যের রন্ধন করতে পারবে সেই কন্যা হবে আমার একমাত্র পুত্রবধূ। কিন্তু অসম্ভব মহারাজ। কেন দিতে পারবো স্যার? এই পঞ্চকুড়ি লোহের কড়াই কেউ কখনো অন্যের ন্যায় রন্ধন করতে পারে মহারাজ? আরে দিতে পারবো স্যার, পারে। নদীতে এখন জলে হাতে খেলে দিতে পারবো এখনো সূর্য উদয় রাখতে হয়। তাহলে নিশ্চয়ই কোনো সতী মায়ের সতী কন্যা আছে, সেই পারবে এই পঞ্চকুড়ি লোহের করে অনিমেষে রন্ধন করতে। আপনার কথা আমি অমান্য করতে পারছি না, তাই আমার হাতে তুলে দিন মহারাজ। মহারাজ আমি তাহলে আসি মহারাজ। আসুন আসি মহারাজ আসুন। পূজা করছিলাম আবার ঘট খালিটা ধরে বিপদে পড়ে। না না ঘট খালি করছিলাম বেশ ভালো, সরল ভাবে বেশ দেখাশোনা হচ্ছে ভালো, দেখাশোনা করছি ভালো, কিন্তু মহারাজের বাড়িতে এসে বিপদে পড়ে পঞ্চকুড়ি লোহের গায়ে দিচ্ছে। যে কন্যা অন্যের ন্যায় রন্ধন করবে সেই কন্যার সঙ্গে মহারাজের পুত্রের বিবাহ দেবে। আমার মনে হচ্ছে তো মহারাজের ছেলে বিবাহ হবে না বলে মনে হচ্ছে। যাই মহারাজের কথা অমান্য করতে পারলাম না, বেরিয়ে পড়তে হবে। আজ ঘটকে চলে ঘটক চলে আর কন্যার সরে গো
সাইডা দেবো না আচ্ছা বাবা সাইডাদের ভাইটা কোন দিকে হ্যাঁ সোজা যাবো আচ্ছা খারাপ হ্যাঁ ঠাড়া যাবে সোজা যাবো বেলঘাট আচ্ছা লাল দাঙ্গির বাড়ি আচ্ছা ঠিক আছে বাবা বাড়ি কুকুর থাকবে না আছে ভালো আছে ভালো আছে আমি আসি বাবা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আজকের জগৎসরে এলাম মোর অন্তঃপুরে মাঝে না আমি জানি না চিন্তা হয় চিন্তা একদিকে রাজ্যের চিন্তা একদিকে প্রজাগণের চিন্তা হে দয়াময় তুমি কি ভয় বলে দাও দয়াময় এখন আমি কি করি কোথায় নাম মানে ঘটক দিতে পারো মহারাজ কে তো আসিয়াছে নিছাড়ে নিয়ে মহারাজ শুনিয়াছি আপনার ঘরে একটু অবিবাহিত কন্যা আছে আপনি ঠিক এসেছেন কিন্তু কাহার পুত্র কি বাজার না মহারাজ চম্পক নগরের ঘর নামে রাজা 400 টাকা তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর মহারাজ ঘটক দিকে বড় চম্পক নগরে ঘরে নামের যে 400 ঘর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর বেশ আপনি পচ্ছরে ক্লান্ত বিশ্রাম করে বিশ্রাম করুন আর আমি অমলাকে ডেকে একবার পরামর্শ করে মহারাজ বিশ্রাম করছি মহারাজ হ্যাঁ এসো 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 ঘটক দিকে বল অমলাকে পাঠিয়ে দাও রাজ দরবারে আমাকে ডাকছেন মহারাজ বলছিলাম আমরা এই ঘটক দিতে এসছে আমার কন্যার বিবাহের জন্য গো দেখো বড় মহারাজ কি ম্যাডাম কোথায় থাক চম্পকনগরে ঘর নামের যে 400 ঘর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার একমাত্র কন্যা কি আমি চম্পকনগর বিবাহ দেবো না মহারাজ তুমি কি জানো না সেই চম্পকনগরের কাহিনী মহারাজ আমি শুনতে চাই আচ্ছা দেবো না বিয়ে বেহুলা শুনতো আর কেউ শুনে চোখ কালে পাতা খেয়ে তুমি একবার বলতে পারো আমি যে ঘটক দ্বিজবরকে বিশ্রাম আকারে বসিয়ে রেখেছি কোন প্রাণে তেমন ভাবে ফিরিয়ে দিও চম্পকনগর তুমি দ্বিজবরের কাছে গিয়ে বলো যে আমি ছোটবেলায় একটা শর্ত রেখেছিলাম শর্ত এমন কি শর্ত এই শর্ত রেখেছিলাম যে ব্যক্তি আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে সেই ব্যক্তি পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ এটা অসম্ভব একটা বড় বছরের কন্যার জন্য স্বর্ণ দেওয়া কি মুখের কথা এই স্বর্ণ দিতে পারবে না আর এই বিবাহ হবে না তুমি নারী হলো বুদ্ধিমতী যাও অন্তঃপুরে মাঝে ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও বেশ পড়া আমি এক্ষুনি কে পাঠিয়েছি ঘটক দ্বিজবরকে এই ঠিকই বলেছি যদি আমার 12 বছরের কন্যার ওজনে স্বর্ণ দিতে পারে বিবাহ হবে নতুবা বিবাহ হবে না ওই ঘটক দ্বিজবর একবারে আসুন 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 এই বলছিলাম বিশ্রাম আকারে জন্মের কোনো ত্রুটি হয় ওই রুচি আলুদমের ব্যবস্থা করেছি এই বলছিলাম রানী অমলাকে ডেকে জিজ্ঞাসা করলাম বিভয় রাজি হয়ে গেছে সামান্য একটি কথা রয়ে গেল এই বলছিলাম আমার 12 বছরের কন্যার ওজনে আপনাদের রাজা যদি স্বর্ণ দিতে পারে বিবাহ হবে নতুবা বিবাহ হবে না
যদি যেমন স্বর্ণ দিতে পারবে না, বিবাহ হবে না, আপনি আসতে পারেন। মহারাজ বলছিলাম মহারাজ, বড় আশা করে এসেছিলাম মহারাজ। আশা করে এসেছিলেন, নিরাশা করে ফিরে যান। যদি স্বর্ণ নিয়ে আসতে পারে বিবাহ হবে, নতবা বিবাহ হবে না। মহারাজ বলছিলাম এটা চিন্তা ভাবনা। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আপনি এখন আসতে পারে। বেশ বেশ মহারাজ, আমি তাহলে আসি মহারাজ। আবার এসো। আসি। এসে এসে কত বেশি জবর, তুমি অতি বড় চালা, তুমি ভেবেছো আমি চম্পকের কাহিনী কিছু বুঝতে পারবো না? না, যে গিয়ে পাঁচটা পুত্র হয়ে যায়, এক এক করে সমস্ত কিছু হারিয়ে ফেলে, সে গিয়ে তাহলে সমস্ত সঞ্জয়কে আমি বিনা সামনেতে কোনোদিন বিভোগ দেব না। মাছ পুড়িয়া পড়িতে আমি মরতে পুরো মাছি না না এই কথা আসি খাটুক দিতে পারে আসি আমি স্বর্ণের হাত তুলে দিব খাটুক দিতে পারে হাতকে জানি না আমার কেউ জানে না চিনি না আমার কেউ চিনি না দেবীর উপরিয়া পরিত্যাগ করিব আমি বিহুলার রূপ এই পদ্ম মাছে আমি ধরিলাম বেহুলার রূপ। তাই তো দেখতে দেখতে মনুষ্যটা পড়িয়েছি পরিত্যাগ ধরেছি বেহুলার রূপ। দূর হতে তাকিয়ে দেখো আসে ঘটকি জীবন পদ্ম মাছে করিব ধরে গেলাম দেখি সে আমাকে চিনতে পারে কিনা। পেয়েছি ভুল কথা তো আরে বলে থাকি বাগিচে বকুড়াছে মরমিয়া গো আমি মরি বিশোলাজে মরমিয়া গো আমি মরি বিশোলাজে চোখ আছে দেখতে পাবো না কেন? রাস্তা দিয়ে হাঁটতে গালুমি করছো কিসের জন্য? রাস্তা দিয়ে হাঁটতে কেউ মানে চিন্তা ভাবনা করতে পারে না।
তাহলে গাড়বড় করতে হবে। আমি একটা চিন্তা ভাবনা করে আসছিলাম, আর তুমি পথের মধ্যে কানে বসে আছো কেন মা? আমি কত মাঝে ধুলো খেলা করছিলাম। দেখো না এত বড় মেয়ে পথের মধ্যে কানে ধুলো খেলা করে কেউ মা? আমি করছিলাম ধুলো খেলা বসে বসে। কেন ধুলো খেলা করছো পথের মধ্যে কানে বসে বসে? ধুলো খেলা করি, লাগে অনেকজনের কাজে, তাই করি পথে মাঝে ধুলো খেলা। ধুলো খেলা করে অনেকজনের কাজে লাগে? অনেকজনের উপকার করি। কেন ও বাবা ধুলো খেলা করে উপকার করে? এই ধরো ধুলো খেলা করে বলে দিতে পারি কিবা তার নাম, কোথায় ধাম, কিবা তার কাম, এই ধুলো খেলা করে এইগুলো বলে না? সব বলতে পারি। আচ্ছা মা বলো। ফাল্লামো যখন শুরু করে তো ফাল্লামোটা আমি বার করে দেবো। বেশ, আমার বেগা বাড়িটা সোজা করে দাও। ঠিক আছে। আচ্ছা মা বলো তো আমার নামটা কি? হাসালে সামান্য প্রশ্ন করলে। তোমার নাম ঘটক দিজব। না সোজা হবে না মনে হয় মনে হয়। আচ্ছা মা বলো তো, বলো। আচ্ছা মা বলো তো আমি কোথায় গিয়েছিলাম? চম্পকনগর হতে গিয়েছিল সেই উজানি নগর। সাইরাজা একমাত্র কন্যা বেহুলা সুন্দরী সুপার্থী সন্ধানে গিয়েছিল, সুপার্থীও পেয়েছিল, কিন্তু সাইরাজা চেয়েছিল কন্যার ওজনে স্বর্ণ দিতে পারবে বলে ফিরে চলেছ সেই সাধু চম্পকনগরে। ঠিকই বলেছ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ মহারাজ। মহারাজ এত ডুবি আমার জানাও ছিল না। না না সেই টেনশনে আমি চিন্তা ভাবনা করে আসছিলাম মা। তোমার গায়েতে ধাক্কা লেগেছে, কিছু মনে করো না আমার, কিছু মনে করো না। আমি আসি মা, আসি। তারা বলে দেব, চিন্তা করতে হবে না। সেই স্বর্ণের হাত যদি আমি তোমাকে দিই। স্বর্ণের হার? হ্যাঁ, স্বর্ণের হার কোথায় আছে মা? দেখো আমার হস্তে। আসছে ওই সামান্য স্বর্ণের হার একটা বানানো ঘটক দিজব, সামান্য স্বর্ণ আর নয়। বিস্ময় যদি না হয় তোমার হস্তে যে তোমার লাঠি, একটিবার কাঁধের পর ভন দিয়ে দেখো, দেবো স্বর্ণের হার। ভার সহ্য করতে পারো কিনা দেখো। আচ্ছা সামান্য স্বর্ণের হার নাই, লাঠির উপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফুলুরি স্বর্ণের হার এই মুহূর্তে লক্ষ্য মনে মতো ভারিয়ে চলে যাও। দাদু লাঠিতে পড়ে গেলে বুঝি। এত ভারী ভারী পড়ে যাবে? বিশ্বাস হয়েছে? বিশ্বাস তো হয়েছে মা। একটা কথা বলবো মা, বলো। ওই স্বর্ণের হার আমার দেবে না? তোমাকে দিব, আমার দেবে? তোমাকে দিব। আচ্ছা মা স্বর্ণের হার আমার দেবে বলছে তো, আমি তো মেটাতে পারবো না। চিন্তা করো না, একটিবার নয়ন বন্ধ করে হস্তে পাতো, হস্তে দেবো স্বর্ণের হার। নাচতে নাচতে নিয়ে চলে যাবে সেই উজানি নগর। চিন্তা আর করবো না, চিন্তা করতে হবে না, তোমার হয়তো হয়তো ছিল দেবে। হস্তে তুলে দেবে। না মা হয়তো দেবে দিলে হয়তো ভেঙে যাবে। না না, চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি বলছি চিন্তা করছো না, তুমি তো আছো মা। আমি তো আছি, একটিবার হস্তে পেতে দেখো ঘটক দিয়ে যাবো। আচ্ছা, বেশ 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 মা হয়তো পারলাম না। ওরে স্বর্ণের হার প্রথমে যখন লক্ষ্য মনের মতো ভারী হয়ে গেছি দাদু লাঠিতে, এবার তুলসীর পাতার মতো হালকা হয়ে চলে যা দাদুর হস্তে। আর কতক্ষণ নয়ন বন্ধ করে থাকবো? এবার নয়ন খুলে দেখো ঘটক দিয়ে যাবো। কখন যাবে? বিশ্বাস হয়েছে? আচ্ছা মা বলো। বিশ্বাস আমার পুরোপুরি হয়নি মা। কেন? এই স্বর্ণের হার আমি যদি নিয়ে যাই রাজসভায়, মহারাজ যদি একদিকে বেহুলা আর একদিকে স্বর্ণ দিয়ে ওজন করি, তখন কি হবে আমার? শোনো, এই মুহূর্তে এই স্বর্ণের হার নিয়ে চলে গেছে উজানি নগর। রাজসভায় মিথ্যে রূপে পরিবের ওজন, একদিকে বেহুলা সুন্দরী, একদিকে স্বর্ণের হার। বেহুলার থেকে স্বর্ণের হার এক ভরি বেশি হবে, কিন্তু স্বর্ণের ওজন করার সময় একবার মানুষের নাম স্মরণ করিও। ঠিক হয়ে যাবে তো? তাই জানা হয় মা, তাই জানা হয়। আর কত মানে যা উপকার করেছো তুমি না, তুমি হও দীর্ঘ, তুমি হও দীর্ঘ। আচ্ছা আসি মা, আসি মা। এসো। ওরে চন্দ্র, তুই কি ভেবেছিস তুই আমার পথে চলে পুষ্পের চলে? প্রথমে যেমন খেলিত মিথ্যমান ধনতরীকে, দ্বিতীয়বার খেলিত ছয়পুত্রকে, এবার তো সোনামনের রক্ষিত পাঠিয়ে দেবো সেই জগের দুয়ারে। এই যে শঙ্কর মেলা, আরে খেলে দেখো বাবু, আইতে খেলবি আইরে আইতে খেলবি শঙ্কর মেলা দেখে যাবে বাবুরা, আইতে খেলবি আইতে খেলবি শঙ্কর মেলা দেখে যাবে বাবুরা, আইতে খেলবি আইতে খেলবি শঙ্কর মেলা দেখে যাবে বাবুরা, আইতে খেলবি
মনে করে আবার উদ্দেশ্য মত মহারাজ। একই ঘটক দিয়ে যাবার আপনি স্বর্ণ দেবে বলে এসছে? স্বর্ণ দেবো বলে এসেছি মহারাজ। স্বর্ণ কোনো গাড়িতে আসছে না, কোনো গাড়ি পৌঁছে দেবো। গাড়িতে আসছে না মহারাজ, স্বর্ণ কোথায়? গাড়িতে পাঠাতে হবে না, স্বর্ণের পাকে। ঘটক দিয়ে যাবার স্বর্ণ যদি একবার পতনে হয়, ওই স্বর্ণ আমি লিখিত যদি একবার কম হয়ে গেছে, চিরজীবন মতো রাখবো আমার অন্ধকার। মহারাজ, এই রাজসভা মাঝে মা বেহুলাকে ডাকুন, স্বর্ণ ভোজন করুন। যদি স্বর্ণ কম হয় তাহলে আপনি আমাকে কারাগারে বন্দি করে রাখবেন মহারাজ। অপেক্ষা করুন, কে আছিস? এই মধ্যে বেহুলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। ঘটক দিয়ে যাবো আপনার স্বার্থ এই দীক্ষিতে তুলে দিন, কেমন? এখন মনে ভারী হয় না, কেন বলছি ভারী হয়ে খবর ছিল না। রাজসভা এসেছি, আমাকে তুমি রক্ষা করো বা রক্ষা করো, প্রথমে যেমন রক্ষা করেছি এই রাজসভা মানে তুমি রক্ষা করো। আপনারা সবাই বসে আছেন, সবাই লক্ষ্য ভেদ করে বলবেন, একদিকে স্বর্ণ, একদিকে বেহুলা। স্বর্ণ বেশি হচ্ছে না, বেহুলা বেশি হচ্ছে, সবাই আপনার সাথে ধরুন। আপনার সাথে ধরুন, এখানে দেখলাম আমি স্বর্ণ দেখুন আমার হস্তে উচ্চ তুলসী পাতার মতো ছোড়া হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুতে দেখুন আমি তুলছি মৃত্যুতে একদিকে হেরে পড়ছে না। এই আমার ভুল ভাবটা, এই নিক্ষিত ভুল হতে পারে, তাই আমি পুনরায় ঘুরিয়ে রোজগার করবো। এবার বিপদে পড়ে গেছে, ক্ষমা করবে, এবার বিপদে পড়ে গেছে। আমার সময় নিয়েছিল, হয়েছিল বাড়ি একবার, দ্বিতীয়বার হয়েছিল কি আবার টাকা হয়। আবার তুলে দিন ঘরে দিয়ে যাবো। ক্ষমা আর একবার